ওয়েলকাম করছি আবারও একসাথে দুটো রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চা কিংবা কফি খাওয়ার জন্য নাস্তা খুঁজছেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। আমি এক করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার এই পর্যায়ে যখন দেখবেন হাতের সাথে খুব বেশি লেগে যায়, তখন সামান্য তেল দিয়ে ডোটা আবারও মেখে নিতে হবে। আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার উপর থেকে নিচে গুজে গুজে একটা গোল্লা তৈরি করে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে ডো থেকে হাওয়া বাতাস বের করে ডোটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য আমি ময়দা ছিটিয়ে নিলাম। এবার ডোটা আবারও হাতে নিয়ে উপরে থেকে নিচে গুজে গুজে গোল্লা তৈরি করে নিলাম। এবার ডোর উপরে সামান্য ময়দা ছিটিয়ে এবার আমি একটা বেলুন নিয়ে নিচ্ছি। বেলুন দিয়ে আমি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা দেখেই বুঝতে পারছেন ঠিক কী পরিমাণ মোটা রয়েছে। একেবারে পাতলা কিংবা একেবারে মোটা হবে না। এবার আমি রুটির উপরে সামান্য পানি লাগিয়ে সাদা তিল লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন। এবার একটা ছুরি নিয়ে আমি রুটির উপর দিয়ে দাগ কেটে নিচ্ছি। এতে করে সবগুলো নাস্তার শেপ খুবই সুন্দর হবে। আর আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি অবশ্যই সম্পূর্ণটা আমি আপনাদের দেখিয়ে দিলাম স্কিপ করা বাদেই। এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। সম্পূর্ণটা দাগ কেটে নিয়ে এবার আমি নাস্তাগুলো বড় ছুরি দিয়ে কেটে নিব। ছুরি দিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে ভাগ করে নিতে হবে। তারপর দাগের উপর দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। এবার এক এক করে সবগুলো নাস্তা সরিয়ে নিতে হবে। চুলার উপরে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা উষ্ণ গরম হলে এক এক করে বেশ কিছু নাস্তা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সবগুলো নাস্তা কিন্তু একই সাথে দিয়ে ভাজতে পারেন। প্রায় 2 মিনিট পর নাস্তাগুলো যখন দেখবেন ফুলতে শুরু করেছে, তখন এক এক করে নাস্তাগুলো উল্টে দিতে হবে। ঠিক সেম প্রসেসে 2 মিনিট পর পর নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা যদি অনেক বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। সেই জন্য পুরো রান্নাটাই কিন্তু আমাদের করতে হবে অল্প আছে। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর ফিরে এসেছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় ও মাশাল্লা লাগছে। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। তো বন্ধুরা, আমার চা নাস্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে এবার আমরা চলে যাই দ্বিতীয় রেসিপিতে। পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে। এরপরেও কিন্তু অনেকের পুডিং পারফেক্ট হয় না। পুডিংটা ভালো মতো জমে না কিংবা পুডিংয়ের গায়ে অসংখ্য ছিদ্র রয়ে যায়। A to Z টিপস সহ আজকে নিয়ে এসেছি ক্যারামেল পুডিং রেসিপি। মাত্র 2টা ডিম দিয়ে আমি আজকের পুডিং রেসিপিটা শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যে পাত্রে ক্যারামেল বসাবো সে পাত্রেই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিলাম সামান্য 1 চা চামচ পানি।
এবার আমি চুলা জালটা লো হিটে জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন নিচ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করেছে, তখন একটু নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া করতে করতে এই মুহূর্তে চুলাটা অফ করে দিতে হবে। পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত চুলাটা জ্বালিয়ে রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। পরবর্তী কালারটা পাত্রের গরমেই হয়ে যাবে। ক্যারামেলটা সেট হওয়ার জন্য সমান্তরাল কোনো জায়গায় রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিম দুটো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে স্বাদ ব্যালেন্স হয়। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মেশাবো। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমাদের মেশানো হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 250 ml দুধ। আমি এখানে 500 গ্রাম দুধকে জাল করে 250 গ্রাম করে নিয়েছি। আর এই ঘন দুধটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা জাল করে নিতে হবে ভালো করে, তবেই খেতে খুবই সুস্বাদু হবে। এবার আমি ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়। সেই সাথে ডিমের কোনো রকম গন্ধ থাকে না। হাতের কাছে ভ্যানিলা না থাকলে আপনারা এলাচের পাউডার ব্যবহার করতে পারেন। এবার আমি ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ক্যারামেলটা একদমই ভালোভাবে সমান্তরাল হয়ে সেট হয়ে গেছে। এবার আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর চালনির উপরে মিশানো দুধটা দিয়ে দেব। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, এতে করে পুডিংয়ের মধ্যে কোনো রকম ছিদ্রভাব হবে না। ডিমের মধ্যে হালকা শক্ত একটা আবরণ রয়ে যায়, সেই আবরণটা কিন্তু বের হয়ে গেছে। এবার আমি পুডিংটা ব্রেক করার জন্য একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি আর পানিটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণ অবশ্যই কম রাখতে হবে। প্রথম অবস্থায় পানি অনেকটা দিলে কিন্তু পুডিংয়ের মধ্যে পানিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাল করার সময় যদি পানি প্রয়োজন হয় অবশ্যই আরও একটু দিতে হবে। মোট কথা পুডিংটা ব্রেক করার সময় অবশ্যই পুডিংয়ের পানিটা পুডিংয়ের পাতিলের নিচ পর্যন্ত রাখতে হবে আর মাঝারি আঁচে জাল করে নিতে হবে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। আমাদের পুডিংটা কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি পুডিংটা নিচে নামিয়ে নিচ্ছি আর পুডিংটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে জমেছে। এবার এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। চলে আসলাম 2 ঘন্টা পর। ফ্রিজ থেকে পুডিংটা বের করে আমি চাকু দিয়ে 4 সাইড আগলা করে নিয়েছি। আর এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, উপরে এইভাবে দিয়ে আমি পুডিংটা ডিমোল্ড করে নেব। পুডিংটা ডিমোল্ড করার কাজটা অবশ্যই আস্তে ধীরে করতে হবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে পুডিংটা ডিমোল্ড করে নেওয়ার পর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে পুডিংয়ের। পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর সেই সাথে রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদমই অল্প উপকরণে তৈরি করা যায়। একবার হলেও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা। এবার আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা মোলায়েম ও মসৃণ হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করলে প্রথমবারেই আপনি একেবারে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন। আর এই পুডিংটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।